সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে একটি বিবৃতি পড়ে শোনাচ্ছি। যে বিবৃতিটি আহ, জাতিসংঘে প্রেরণ করা হয়েছে। আমি সেটির আহ, বিবৃতিটির আহ, বঙ্গানুবাদ আপনাদের কাছে উপস্থাপন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিবৃতি। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আন্তর্জাতিকভাবে কলঙ্কিত ও ধিক্কৃত 2014-2018 সালের দুটি নির্বাচনের পটভূমিতে আবারও আগামী 7ই জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনমূলক ও সহিংস কারচুপির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ তথাকথিত একটি ডামি নির্বাচন সামনে রেখে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে নাশকতা চলছে তা শুধু গণতন্ত্রকামী রাজনৈতিক নেতাকর্মীরাই নন, নিপীড়ন নিষ্পেষণের শিকার হয়ে হচ্ছেন খেটে খাওয়া প্রান্তিক মানুষ। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাঠামোতে, বিশেষত বাস ট্রেনে পরিকল্পিত হামলার মাধ্যমে জনগণের জান মাল ও নিরাপত্তা স্বাধীনতা বিনষ্ট করেছে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর একাংশ। চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় একটি সুনির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, যার একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র, আর প্রধান ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শেখ হাসিনা সহ ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্ব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কোনো তদন্ত, তথ্য বা সূত্র ছাড়াই প্রতিটি ঘটনার পরপর অবলীলায় ও একই সুরে অগ্নিসন্ত্রাসের দায় বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন। নিজেদের সুপরিকল্পিত এই ধ্বংসযজ্ঞকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করে তারা রাষ্ট্রীয় দমন নিপীড়নকে উস্কে দিচ্ছেন, যা শেখ হাসিনার প্রতিহিংসামূলক বক্তব্যে বারবার প্রমাণিত হয়েছে। আমরা ইতিপূর্বে তার কিছু সহিংস দিক নির্দেশনা দেখেছি, যার মাঝে রয়েছে বিএনপির সকল নেতাকর্মীর হাত পুড়িয়ে ফেলা ও ভেঙে দেওয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া, নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে চুবিয়ে আনা এবং এমন বহুবিধ বয়ান। গত 19 ডিসেম্বর এক মর্মান্তিক ঘটনায় ঢাকায় চলন্ত ট্রেনের 3টি বগিতে অগ্নিসংযোগ করা হয় এবং 4 জন যাত্রী মারা যান। ঘটনার বিশ্লেষণে প্রতীয়মান যে রাষ্ট্রযন্ত্রের একটি চিহ্নিত অংশের যোগসাজশে এই নাশকতা সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডের 2 দিন আগেই 19 ডিসেম্বর অগ্নিকাণ্ডের 2 দিন আগেই 19 ডিসেম্বরের জন্য জনস্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিশেষভাবে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, জরুরি পরিষেবা, ডাক্তার এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির নির্দেশনা দেওয়া হয়েছিল। আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে এই নির্দেশনাটি কোনো কাকতালীয় বিষয় নয়। ডিএমপির এই প্রস্তুতিমূলক উদ্যোগ কেন নেওয়া হয়েছিল, নাশকতার সুস্পষ্ট তথ্য ও পরিকল্পনা তাদের কাছে কিভাবে এলো, এবং তারপরেও এটি রোধে কেন তারা কোনো ব্যবস্থা নিলেন না, জনমনে এসব প্রশ্ন রয়েছে। অথচ আমরা গভীর হতাশার সাথে দেখলাম, ঘটনার পরপরই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দাবি করে বসলেন বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের নির্দেশে এই হামলা হয়েছে এবং এর জন্য বিএনপি দায়ী। কোনরূপ তদন্ত বা প্রমাণ ছাড়াই নিজেদের ব্যর্থতা বা সম্পৃক্ততাকে আড়াল করতে পুলিশের একজন দায়িত্ববান ব্যক্তি কিভাবে আওয়ামী লীগের সাজানো বক্তব্যের প্রচারণায় অংশ নেন, তাতে দেশবাসী হতবিহ্বল। তার এই আপত্তিকর বক্তব্য মূলত শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, রেলমন্ত্রী নুরুল ইসলাম অর্থাৎ আওয়ামী লীগের জিঘাংসাসূচক বক্তব্য তথা একই অভিযোগের প্রতিধ্বনি। দুর্ভাগ্যক্রমে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাষ্ট্রযন্ত্রের সমর্থনে আওয়ামী লীগের যে চিরন্তন ব্লেম গেম পলিটিক্স তাকে আরও একবার জনসম্মুখে নিয়ে এসেছে। বানোয়াট অভিযোগের ফ্যাসিবাদী চক্রান্ত।
বিগত বছরগুলোতে বিএনপি যতবার জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে, আওয়ামী লীগের একই দিনে পরিকল্পিত নাশকতার উদ্দেশ্যে কর্মসূচি আহ্বান করেছে, আমরা দলের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বদা একটি অহিংস আন্দোলন বজায় রাখার উপর জোর দিয়েছি এবং সকল উস্কানি এড়ানোর আহ্বান জানিয়েছি। এবং গত 28শে অক্টোবর আমরা ঢাকায় একটি মহাসমাবেশের আয়োজন করেছিলাম, যেখানে সারা দেশ থেকে গণতন্ত্রকামী লক্ষ লক্ষ মানুষ যোগ দিয়েছিলেন। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও প্রমাণ করেছিল বিএনপির পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে এবং একটি সত্যিকারের নির্বাচন হলে আওয়ামী লীগের বিব্রতকর পরাজয় অনিবার্য। আর তাই আমাদের মহাসমাবেশকে বানচাল ও চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে সেদিন একটি ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়ন করে শেখ হাসিনার আজ্ঞাবহ পুলিশের চিহ্নিত অংশ। মুখোশধারী আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সহায়তায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায় এবং পুলিশের হাসপাতালের সামনে বাস ও গাড়িতে আগুন দেয়। তারা প্রকাশ্য দিবালোকে একজন পুলিশ সদস্যকে হত্যাও করে, কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশের কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেননি, যা ভিডিওতে স্পষ্ট দেখা যায়। এই নৃশংসতার পর বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলসমূহ ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে আন্দোলনকে জোরদারের প্রস্তুতি নিলে আওয়ামী লীগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দেশ জুড়ে যানবাহনে অগ্নিসংযোগের এক নোংরা কৌশল অবলম্বন করে। অগ্নিসংযোগের ঘটনা বন্ধ করতে বা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে পুলিশের সহযোগিতায় ও পরিকল্পিতভাবে এই হামলাগুলো চালানো হচ্ছে। অগ্নিসন্ত্রাসের সময় নীরব দর্শক হিসেবে পুলিশের মৌন সহযোগিতা নাশকতা শেষে অপরাধীদের অবলীলায় ঘটনাস্থল থেকে সটকে পড়া এবং পরবর্তীতে এর দায় বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রায় 25,000 গণগ্রেপ্তার ও 27 জন নিরপরাধ মানুষকে হত্যা, গত 2 মাসের ঘটনা প্রবাহের বিশ্লেষণে আওয়ামী লীগের একটি বৃহৎ ষড়যন্ত্রের আলামত স্পষ্ট। আন্দোলন সংগ্রামে সক্রিয় বিএনপির নেতাকর্মীদের আটক করছে, বিশেষত অগ্নিসন্ত্রাসের বানোয়াট অভিযোগে তারা ছাত্রদল ও যুবদলের সদস্যদের টার্গেট করছে, মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। পুলিশের দাবি করা তথাকথিত সহিংসতার স্পট থেকে অনেক দূরে ভিন্ন কোনো এক জায়গা থেকে গ্রেপ্তারের পর প্রতারণামূলকভাবে সেই গায়েবী ঘটনার সাথে আমাদের ছেলেদের সম্পৃক্ত করে অভিযোগ বানাচ্ছে। এখানে উল্লেখ্য যে হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি জানিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে বিরোধী দলীয় নেতাকর্মীদের কিভাবে কঠোর আঘাত, বৈদ্যুতিক শক, ওয়াটার বোর্ডিং, পঙ্গু করার জন্য গুলি, হাঁটুতে মারাত্মক প্রহার ইত্যাদি বিভীষিকাময় নির্যাতন দ্বারা মিথ্যা স্বীকারোক্তি ও সাক্ষ্য আদায় করা হয়। এভাবেই পুলিশি হেফাজতে অবর্ণনীয় নির্যাতন ও ব্ল্যাকমেইলের মাধ্যমে বিএনপি সদস্যদের কাছ থেকে জবরদস্তিমূলক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে একটি পরিকল্পিত মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আওয়ামী লীগ সংগঠিত নাশকতার বিএনপির নেতাকর্মীদের তথাকথিত সংশ্লিষ্টতার জোরপূর্বক প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মিডিয়ায় হাজির হচ্ছেন এবং বিএনপির অগ্নিসংযোগে লিপ্ত রয়েছে এমন বানোয়াট গল্প ছড়াচ্ছেন। দুর্ভাগ্যবশত বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় প্রকাশ্যে এসব বিভ্রান্তিমূলক বক্তব্য শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতি তাদের অন্ধ আনুগত্যকেই প্রতিষ্ঠিত করেছে। আওয়ামী লীগের এই অপরাজনীতি আর দেশে বিদেশে সকলের কাছে স্পষ্ট। বানোয়াট অভিযোগ ও গায়েবী মামলাসমূহ সাজানো হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের যৌথ এই উদ্যোগ আসলে সরকারের মাস্টার প্ল্যানেরই অংশ।
এটি আজ দৃশ্যমান যে অবৈধ সরকার একটি সিস্টেমেটিক ফর্মুলা অনুসরণ করছে। প্রথমে তারা মিডিয়া কভারেজ দিয়ে নাশকতার ঘটনা তৈরি করে, এরপর বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তিসমূহের উপর দায় চাপিয়ে আমাদের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করে। পরবর্তীতে তারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত রায় প্রদান করে ও আমাদের চলমান আন্দোলনকে বিতর্কিত করার একটি হীন প্রচারণা চালায়। এই পরিকল্পনার এই অবিচ্ছেদ্য অংশ হল দেশব্যাপী অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি এবং এই নাশকতাগুলোকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আন্দোলনকে স্থীমিত করে দেয়া। বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিনিধিত্বকারী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সম্মিলিতভাবে অগ্নিসংযোগ করছেন। অবিশ্বাস্য এই হীন অপবাদ চাপিয়েই পুলিশ কাল্পনিক মামলা এবং বানোয়াট অভিযোগ নথিভুক্ত করে চলেছে। এমনকি ইতিমধ্যে বিএনপির যেসব সদস্য মারা গিয়েছেন বা গুমের শিকার হয়েছে সেসব ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। কোনো নিরপেক্ষ বা স্বাধীন সাক্ষী ছাড়াই মিথ্যা পুলিশ সাক্ষ্যকে একমাত্র প্রমাণ হিসাবে ব্যবহার করা হচ্ছে। ফলে বিচার বিভাগের ধারাবাহিক অবিচারের মাধ্যমে পূর্ব পরিকল্পিত এই রায়সমূহ আইনের অনুশাসনের সার্বিক অবক্ষয়কে পুনঃপ্রমাণিত করে তুলেছে। 28 অক্টোবর থেকে রাষ্ট্রযন্ত্রের অগ্নিসন্ত্রাস 10টি উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশ কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায় যে চালক, সহকারী ও প্রত্যক্ষদর্শীরা বিস্তারিত বর্ণনা করছেন কিভাবে পুলিশ বা আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের যানবাহনে আগুন দিয়েছে। গত 28 অক্টোবর থেকে রাষ্ট্রীয় মদদে অগ্নিসংযোগের এমন অজস্র ঘটনার মধ্যে আমরা এখানে 10টি উদাহরণ দিচ্ছি। প্রয়োজনে এর সপক্ষে আমরা বিস্তারিত তথ্য প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব। 28 অক্টোবর আওয়ামী লীগ ও পুলিশের যৌথ তাণ্ডবে বেশ কয়েকটি যানবাহন ও বাসে অগ্নিসংযোগ করা হয়। একটি জ্বলন্ত গাড়ির চালক ও সহকারী স্পষ্টভাবে বলেছেন যে পুলিশ তাদের গাড়িতে আগুন দিয়েছে। 28 অক্টোবর মালিবাগে পুলিশের ইউনিফর্ম পরা ব্যক্তিরা একটি বাসে আগুন ধরিয়ে দেয় বলে একজন প্রত্যক্ষদর্শীরা জানান। 28 অক্টোবর হাইকোর্টের সামনে আগুন দেওয়া আরেকটি বাসের প্রত্যক্ষদর্শীরা জানান যে ছাত্রলীগের 5 যুবক বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। 28 অক্টোবর কাকরাইলে একটি মোটরসাইকেলে করে 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। চালকের বর্ণনা অনুযায়ী অগ্নিকাণ্ড দেয়া ব্যক্তিরা পুলিশের পোশাক পরা ছিল। 28 অক্টোবর সহিংসতায় পুলিশের সঙ্গে অবৈধভাবে ও অসাংবিধানিকভাবে অস্ত্রসহ যুক্ত হয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন কিছু ছবির পাশাপাশি পুলিশের ভেস্ট পরা এক স্থানীয় আওয়ামী লীগ নেতা নিজের ছবি ফেসবুকে সগৌরবে আপলোড ও পুলিশের সাথে যৌথ আক্রমণে অংশগ্রহণের জানান দেন। 6 নম্বর, 31 অক্টোবর পুলিশের ব্যাপক উপস্থিতি সত্ত্বেও তাদের প্রত্যক্ষ মদতে জাতীয় প্রেস ক্লাবের কাছে একটি বাসে আগুন দেওয়া হয়। অনুরূপ আরেকটি ঘটনায় দেখা যায় বাংলা মোটর মোড়ে পুলিশ বক্সের সামনে তাদের ব্যাপক উপস্থিতিতে ও সমর্থনে আরেকটি বাস জ্বলছে। 6 নভেম্বর ফেনীতে একজন আওয়ামী লীগ নেতাকে হাতে নাতে ধরা হয়। সেখানে তিনি চট্টগ্রামের একটি চিনি কারখানা থেকে আগত একটি ট্রাকে অগ্নিসংযোগ করার চেষ্টা করছিলেন। 14 নভেম্বর নাটোরে একজন আওয়ামী লীগ কর্মীকে মশাল ও মুখোশসহ পুলিশ আটক করে। সেই সাথে তার পরিত্যক্ত ঘর থেকে আরো 6টি মশাল, 3টি মুখোশ ও একটি মোটরসাইকেল জব্দ করে। পরে আওয়ামী লীগের কর্মী জেনে পুলিশ তাকে সাথে সাথে ছেড়ে দেয়। 9 নম্বর, 21 নভেম্বর ভোলায় এক ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো একজন। 24 ডিসেম্বর সিরাজগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে স্থানীয় আওয়ামী লীগ কর্মী মারা যান। পুলিশ পরে ক্ষমতাসীন দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য সমস্ত প্রমাণ ধ্বংস করে ফেলে।
আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের ভয়াবহ ইতিহাসের 10টি উদাহরণ। এটি আমাদের জাতির জন্য অত্যন্ত দুঃখজনক যে আওয়ামী লীগের একটি ভয়ঙ্কর অগ্নিসংযোগের ইতিহাস রয়েছে। এটি বারবার প্রমাণিত হয়েছে, বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কিভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা বাসে ট্রেনে অগ্নিসংযোগে লিপ্ত হয়। কঠোর ডিজিটাল নিরাপত্তা আইন সহ মিডিয়া সেন্সরশিপ থাকা সত্ত্বেও অগ্নিসংযোগের নাশকতায় এটি দুষ্কৃতিকারীদের জড়িত থাকার অসংখ্য নজির কয়েক বছর ধরে প্রকাশ পেয়েছে। 2006 সালের নভেম্বর মাসে আওয়ামী লীগ কর্মীরা ট্রেন এবং বাসে আগুন ধরিয়ে দেয় এবং পরিবহন শ্রমিকদের উপর হামলা চালিয়ে হত্যা করে। এছাড়াও শেরাটন হোটেলের সামনে গান পাউডার মেরে বাসে আগুন দেওয়া সহ এমন অজস্র দৃষ্টান্ত আছে, যেখানে আওয়ামী লীগ তাদের বিদ্বেষপূর্ণ বিভাজিত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সহিংসতাকে ব্যবহার করেছে। পুড়িয়ে মানুষ হত্যা করে, জনগণের সহায় সম্বল ধ্বংস করে ষড়যন্ত্রমূলক সেই দায় বিরোধী দলের উপর চাপিয়ে মিথ্যা মামলায় ভিন্ন দল মতের উপর দমন নিপীড়ন চালাবার যে বীভৎস রাজনীতি আওয়ামী লীগ লালন করে, আমরা তাকে ঘৃণা ভরে ধিক্কার জানাই। আমরা নিচে এমন 10টি উদাহরণ তুলে ধরছি যেখানে কেবলমাত্র 2014-2015 সালে আওয়ামী লীগ একটি নোংরা রাজনৈতিক কৌশল হিসেবে অগ্নি সন্ত্রাসকে ব্যবহার করেছিল। 2014 সালে আওয়ামী লীগের সাংসদ পঙ্কজ দেবনাথ ঢাকায় তার নিজস্ব বাস লাইন বিহঙ্গ পরিবহনে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার নির্দেশ দেন। সেই অগ্নিকাণ্ডে 11 জনের মৃত্যু হয়। 2014 সালের 1 জানুয়ারি মাগুরায় একটি বাসে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের 3 সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে তাদের পেট্রোল বোমা সহ গ্রেপ্তার করা হয়। 2014 সালের 4 ডিসেম্বর ছাত্রলীগের সদস্যরা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে আগুন ধরিয়ে দেয়। 2014 সালের 10 ডিসেম্বর সরকারি বিএল কলেজের ছাত্রলীগ বেশ কয়েকটি ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেয়। 2015 সালের 1 জানুয়ারি লক্ষ্মীপুর মহিলা কলেজের সামনে আওয়ামী লীগের পেট্রোল বোমা অগ্নিকাণ্ডে একটি অটোরিকশার 2 জন যাত্রী নিহত হন। 2015 সালের 10 জানুয়ারি ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 3টি হাত বোমার বিস্ফোরণ ঘটে। সেখানে একজন আওয়ামী লীগ কর্মীকে জড়িত থাকার জন্য হাতে নাতে ধরা পড়েছিল, যদিও পরে পুলিশ তাকে ছেড়ে দিয়েছিল। 2015 সালের ফেব্রুয়ারি মাসে একজন আওয়ামী লীগ কর্মী তার ফেসবুক পেজে গর্ব করে বলেছিলেন, আমরা পেট্রোল বোমা ককটেল নিক্ষেপ করছি এবং তারপর বিরোধীদের দোষারোপ করছি, রাজনীতি একেই বলে। 2015 সালের 4 ফেব্রুয়ারি বোমা তৈরির চেষ্টা করার সময় বিস্ফোরণে 5 জন আওয়ামী লীগ নেতাকর্মী গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের পর তাদের বেশ কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে বিস্ফোরণের চিহ্ন মুছে ফেলেন। 2015 সালের 6 ফেব্রুয়ারি কুমিল্লায় পেট্রোল বোমা সহ গ্রেপ্তার হওয়ার কয়েক ঘন্টা পরে পুলিশ যুবলীগের 2 জন সদস্যকে ছেড়ে দেয়। 2015 সালের 22 ফেব্রুয়ারি ছাত্রলীগের 2 জন সদস্যকে মলোটভ ককটেল ও পেট্রোল সহ আটক করা হয়। নির্বাচনী সহিংসতা ও ভোটারদের ভয়ভীতির 10টি উদাহরণ। 7 জানুয়ারি আসন্ন যে সাজানো নির্বাচনের তথাকথিত ফলাফল ইতিমধ্যে পূর্ব নির্ধারিত, যে নির্বাচন বর্জন করছে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল, যে নির্বাচনের নেই কোনো বৈধতা বা জনসম্পৃক্ততা, সেই প্রহসনকেও সহিংসতার রূপ দিয়ে নিজেদের সন্ত্রাসী পরিচয়ের যৌক্তিকতা প্রমাণ করে চলেছে আওয়ামী লীগ নামীয় একটি রাজনৈতিক অপশক্তি। প্রতিপক্ষের কর্মী সমর্থকদের হাত পা ভেঙে দেওয়া, নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে সামাজিক সুরক্ষার আওতায় বিভিন্ন ভাতা বন্ধ করে দেওয়া, পক্ষে কাজ না করলে এলাকায় থাকতে না দেওয়া, এই ধরনের নানা হুমকি ধামকি অব্যাহত রেখেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাদের নিজেদের মাঝে সংঘাত, সহিংসতা ও বিরোধ কোন্দল আরো একবার মনে করিয়ে দেয় যে 2018 সালের নির্বাচনের অংশগ্রহণ করে আমরা এই সন্ত্রাসীদের দ্বারা কি ভীষণ নাশকতার শিকার হয়েছিলাম। আওয়ামী লীগ কিভাবে নৃশংস কর্মকাণ্ড এবং ভোটারদের ভয় দেখানোর মাধ্যমে
নৈরাজ্যকর পরিবেশ তৈরি করছে, তার 10টি প্রতিনিধিত্বমূলক উদাহরণ আমরা এখানে উপস্থাপন করছি। 27 ডিসেম্বর মানিকগঞ্জের আওয়ামী লীগের প্রার্থী আলী ইস্কান্দার তাকে ভোট না দিলে ভোটারদের হাত কেটে ফেলার হুমকি দিয়েছিলেন। কুমিল্লার বর্তমান এমপি ও আওয়ামী লীগের প্রার্থী আকম বাহাউদ্দিন বাহার তার আসনে বিরোধী দলের কোনো কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা গেলে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। একদিনেই একই দিনে পঞ্চগড়ের এক আওয়ামী লীগ নেতা নৌকার বিরুদ্ধে কাজ করলে তার পা ভেঙে দেওয়ার হুমকি দেন। 25 ডিসেম্বর কিশোরগঞ্জে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া কবির ভূঁইয়া তার বিরোধীদের হত্যার হুমকি দিয়ে বলেন, শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কেউ ব্যালট স্পর্শ কেউ করলে বুলেট ব্যবহার করা হবে। কুষ্টিয়ায় আওয়ামী লীগের সাংসদ সরওয়ার জাহান বাদশা ভোটারদের সতর্ক করে বলেন, আপনাদের ভোট দিতে হবে এটা নিশ্চিত। নৌকায় ভোট সিদ্দিকুর রহমান কেউ তার বিরুদ্ধে ভোট দিতে চাইলে বেঁধে পেটানোর হুমকি দেন। বিপুল ভোটার উপস্থিতি দেখানোর জন্য মরিয়া আওয়ামী লীগ লক্ষ লক্ষ প্রান্তিক, নিঃস্ব ও বয়স্কদের টার্গেট করেছে, যারা বিভিন্ন প্রকল্পের আওতায় রাষ্ট্রীয় প্রকল্পে যুগের পর যুগ ধরে নানা ভাতা পান। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তাদের এ সকল কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। বলা হচ্ছে ভোট না দিতে গেলে এ সকল কার্ড আর ফেরত দেওয়া হবে না। আওয়ামী লীগের সাংসদ রমেশ চন্দ্র সেন ভোটার ও বিএনপি সমর্থকদের হুমকি দিয়ে বলেন, যদি আপনারা ভোটে অংশগ্রহণ না করেন এবং সরকারি বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী হন, তাহলে আপনার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। ফরিদপুর স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে জনতার সামনে বলতে দেখা গেছে, যদি এই সরকারের কাছ থেকে সামাজিক সুবিধা পাওয়া ব্যক্তি নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে না যান, তাহলে ইউনিয়ন পরিষদ তাদের সেই সুবিধা থেকে বঞ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। জামালপুরের সরকারি ভাতাভোগীর নৌকার প্রার্থী সভায় অংশ না নিলে নির্বাচনের পর ভাতার কার্ড বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন আরেক আওয়ামী লীগ নেতা। 24 ডিসেম্বর নারায়ণগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতা ভোটারদের তাদের গ্যাস বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার হুমকি দিয়ে বলেন, আওয়ামী লীগকে ভোট না দিলে আপনার কাছে পানি, বিদ্যুৎ, গ্যাস থাকবে না। সমাজের প্রতিটি ক্ষেত্রে মৌলিক অধিকার ও স্বাধীনতার অস্বীকৃতি, দুঃশাসন, দুর্নীতি, নৃশংসতার কারণে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ থেকে আওয়ামী লীগ আজ বিচ্ছিন্ন। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া চেষ্টা করছে। কেননা জনগণের আজ একটি অর্থবহ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনে সকলের অংশগ্রহণ চায়। আসন্ন প্রহসনমূলক নির্বাচনের তথাকথিত প্রচারণার সময় আওয়ামী লীগ নেতারা খোলাখুলি ভাবে স্বীকার করেছেন যে 2014 ও 2018 সালে ভোট কারচুপির সাথে জড়িত ছিল। পুনরায় একই নাটক মঞ্চস্থ করতে তাদেরকে রাষ্ট্রযন্ত্রের দ্বারস্থ হতে হচ্ছে, এটি স্বাভাবিক। অন্যদিকে বিএনপি রাজনৈতিক শক্তি, জনগণের সমর্থন, বিএনপির শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন এই বিশ্বাসের সাথে বিকশিত হয়েছে যে প্রতিটি জীবন মূল্যবান এবং আমরা জনগণের নিরাপত্তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আওয়ামী লীগের ধারাবাহিক অগ্নি সন্ত্রাসের ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানির তীব্র নিন্দা জানাই এবং এবং নিরপেক্ষ তদন্ত দাবি করি। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে সৃষ্ট চলমান যে নৈরাজ্য, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার এই অপকৌশল বাংলাদেশ সফল হবে না। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জনগণের অনিবার্য বিজয় সন্নিকটে, ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। এই বিবৃতিটি পাঠানো হয়েছে জাতিসংঘে এবং এখানে যে মূল বক্তব্য সেটি ইংরেজিতে পাঠানো হয়েছে, সেটারই মূল বক্তব্য বাংলায় এটি আপনাদের সামনে পাঠ করলাম। আপনারা ভালো থাকবেন। আজকে
অষ্টকে সপ্তম দফা কর্মসূচি তার প্রথম দিন অতিবাহিত হলো। আগামীকাল, সরি, আজকে অবরোধ নয়, আজকে হলো আহ, গণসংযোগ এবং লিফলেট বিতরণ। গণসংযোগ ও লিফলেট বিতরণ, এটা সারা দেশেই অত্যন্ত সুচারুভাবে, সুন্দরভাবে, সকলের অংশগ্রহণের মাধ্যমে এটা অনুষ্ঠিত হয়েছে জনগণের মাঝে। নানা জুলুম নিপীড়নের পরেও, নানা বাধার পরেও এবং পুলিশি তাণ্ডবের পরেও নেতাকর্মীরা মানে দোকানে দোকানে গিয়েছেন, পথচারীদেরকে বিলি করেছেন, বা বাসায় গিয়েছেন, পাড়ায় মহল্লায় গিয়ে দিয়েছেন। সন্ত্রাসের মুখোমুখি হয়েও তারা নির্ভয়ে নির্ভীকভাবে এই কাজটি করেছেন। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সমমনা রাজনৈতিক দল যারা গণতন্ত্রের আজকে সিপাহী হয়ে কাজ করছেন, তাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আগামীকালকের লিফলেট বিতরণ কর্মসূচি, গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। এটা আমরা দিয়েছি, এই কারণেই বড় কোনো কর্মসূচি দেওয়া হয়নি। আজকে 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি অনেকটা বিশ্বজনীন হয়েছে এই উৎসবটি। তো সবার কথা বিবেচনা করেই এই মানে এই হালকা ধরনের কর্মসূচি আপনাদের কাছে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের জুলুমের দিক থেকে কিন্তু এটা আবার হালকা হয়নি। পুলিশের জুলুমের দিক থেকে এটা তীব্রতর করা হয়েছে বহু জায়গায়। মানে পরিবারের কাছ থেকে আজকেই দেখেছি একটা ভাইরাল হয়েছে, পরিবারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে ছেলেকে, সে যুবদল করে বলে। এই ধরনের নানাবিধ ঘটনা সারা বাংলাদেশে ঘটছে, ঢাকা সহ। আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীকালের কর্মসূচি সফল করার জন্য আবারও সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।